দিনে মৃত্যুহার 2.67%। পশ্চিমের মতো ভয়াবহতার সংখ্যা কম। লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে 8 লাখ টন ধান কিনছে সরকার। 10 লাখ টন চাল কেনা শুরু মে মাসে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন। করোনার পর দুর্ভিক্ষ এড়াতে সবাইকে সাধ্যমতো ফসল উৎপাদনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনার চিকিৎসায় জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন সহ আরও 2000 ডাক্তার ও 6000 নার্স নিয়োগের ঘোষণা দেন তিনি। রাজশাহী বিভাগের 8 জেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক ও পেশাজীবীদের সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ও বিদেশে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুতে সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি এরা এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো। বোরো ধান উঠলেই 21 লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের পরে দুর্ভিক্ষ এলে তা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধান কাটার পরপরই আমরা কোন কোন ফসল ফলাতে পারি, আর কেউ যেন এতটুকু জমি ফেলে রাখে, এক খণ্ড জমিও যেন বাদ না যায়। তরি তরকারি, ফল মূল যা হোক সব কিছু উৎপাদন করা, এমনকি ঘরের ভিতরে আপনি যে যা পারেন নিজেরাই আপনার নিজের বাড়িতে, বাড়ির আঙিনায় যেখানে পারেন এগুলো আপনারা চাষ করবেন, যেন এই মহামারী দুর্ভিক্ষ দেখা দিলে, মানে অর্থাৎ করোনা মহামারীর পরই যে দুর্ভিক্ষ মহামারী সারা বিশ্বব্যাপী দেখা দেবে, সেখান থেকে যেন আমাদের দেশকে আমরা বাঁচাতে পারি। এ সময় করোনা চিকিৎসার সুবিধা বাড়াতে আইসিইউ স্থাপন সহ আরও ডাক্তার ও নার্স নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক ঋণ নিয়ে যারা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন তাদের ঋণের সুদ এখনই কার্যকর হবে না। এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে। কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। ভাইরাস থেকে দেশকে বাঁচাতে সবাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন কৃষকের ধান কেটে দিচ্ছে। এমন সংকটে শেরপুরের একজন ভিক্ষুকের মানবিক উদারতার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ থেকে বিত্তবানদের শেখার আছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 150 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু দিয়ে এই সংখ্যা এখন দাঁড়িয়েছে 152-তে। এছাড়া সারা দেশে আরও 497 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 6000 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দুপুরে তুলে ধরা হয় করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দেশে সোমবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 7 জন। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 152 জন। মৃতদের 6 জনই পুরুষ আর 1 জন নারী। এদের 1 জন 10 বছরের শিশু আর 5 জনই ঢাকার। এছাড়া গত 24 ঘন্টায় 3812টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত 497 জন রোগী শনাক্ত হয়েছে। এই হিসেবে দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 5913 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন 9 জন সহ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 131 জন করোনা রোগী। আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5913 জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে। সারা দেশে যেসব জায়গায় করোনা ভাইরাস ছড়িয়েছে তার মধ্যে রাজধানীতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আবার রাজধানীর মধ্যে রাজারবাগ, যাত্রাবাড়ি, মহাখালী সহ
10টি স্থানে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ঢাকার মধ্যে আমাদের যে সর্বাধিক 10টি জায়গার কথা উল্লেখ করব ক্রমান্বয়ে, সেগুলো হলো রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী এবং মিটফোর্ডে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। মিরপুর 14 এবং তেজগাঁয়েও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। ওয়ারী, শাহবাগ, কাকরাইল এবং উত্তরায় এই 2 জায়গায়ও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। এগুলিতেই এখন সর্বাধিক পরিমাণে আমাদের আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের 60 জেলায় ছড়িয়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোরে একজনও করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের 50তম দিন 26 এপ্রিল পর্যন্ত মৃত্যুহার 2.67%। এশিয়ার অন্যান্য দেশেও করোনা শনাক্তের 50তম দিন পর্যন্ত মৃত্যুহার ছিল 2%-এর আশেপাশে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোয় 50তম দিন পর্যন্ত মৃত্যুহার ছিল 6%-এর বেশি। এশিয়ায় এই হার কম হওয়াকে আশাব্যঞ্জক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সামনের দিনগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও আমেরিকা, ইউরোপের মতো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা কম। চীনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গেল বছরের 31 ডিসেম্বর। এরপর 18 ফেব্রুয়ারি 50তম দিনে এসে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 74,185 জনে। এই সময়ে মারা যান 2004 জন। মৃত্যুহার 2.70%। প্রতিবেশী দেশ ভারতে করোনা শনাক্ত হয় 30 জানুয়ারি। 19 মার্চ 50তম দিন পর্যন্ত ভারতের করোনা নিয়ন্ত্রণেই ছিল। এ সময় আক্রান্তের সংখ্যা 194 জন, প্রাণ হারান 4 জন। প্রতি 98 জনে গড়ে মারা যান 1 জন। মৃত্যুহার 2.06%। পাকিস্তানে প্রথম করোনা শনাক্ত হয় 26 ফেব্রুয়ারি। 50তম দিন অর্থাৎ 15 এপ্রিল পর্যন্ত আক্রান্ত হন 6,383 জন। মৃতের সংখ্যা 111। প্রতি 57 জনে মারা যান 1 জন। মৃত্যুর হার 1.75%। এদিকে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসার পর বাংলাদেশে 50তম দিন ছিল 26 এপ্রিল। এই সময় পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 5,416। মৃত্যু হয়েছে 145 জনের। গড়ে প্রতি 37 জনে মারা গেছেন 1 জন। মৃত্যুর হার 2.67%। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের প্রথম 50 দিনে পশ্চিমা দেশগুলোতে মৃত্যুর হার 6 থেকে 6.5% হলেও বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে 1.75% থেকে 2.70% পর্যন্ত। বহির্বিশ্বে কিন্তু ওয়ার্ল্ডে যেটা প্যারামিটার বলছে, যারা আক্রান্ত হয়েছেন তার 6% কিন্তু মৃত্যু হয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ডেথের যে রেটটা সেটা 3%। এবং অন্যান্য দেশেও কিন্তু ডেনমার্ক বলেন, ফিলিপাইন্স বলেন, সেখানে কিন্তু ডেথ রেটটা বেশি। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন সহ স্বাস্থ্যবিধি মেনে চললে এশিয়ার পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর মতো হবে না। সামনের দিনগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও তা অতিরিক্ত হারে বাড়ার সম্ভাবনা কম। 50তম দিনে ইতালিতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়েছে, স্পেনে ছড়িয়েছে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর সংক্রমণ হয়েছে। সে যুক্তরাজ্যেও প্রচুর সংক্রমণ দেখা গেছে এবং ব্যাপক কেস ফ্যাটালিটি অর্থাৎ মৃত্যু দেখা গেছে। বাংলাদেশে আসলে এখনও মৃত্যুহার নির্ণয়ের সময় আসে নাই, কিন্তু সারা পৃথিবীর সাথে যদি তুলনা করেন আসলে সেটা তেমন বেশি না। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আগামী মে মাসের মধ্যে প্রায় শেষ হচ্ছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। আর বাংলাদেশে এই ভাইরাস বিলীন হবে 19 মের মধ্যে 97% এবং 30 মের মধ্যে 99%। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী বিশ্ব থেকে করোনা ভাইরাস 97% দূর হবে 29 মের মধ্যে এবং পুরোপুরিভাবে শেষ হবে এই বছরের 8 ডিসেম্বরের মধ্যে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির পুরো বিশ্ব। ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের পর দেশ লকডাউন। ধ্বংসের পথে বিশ্ব অর্থনীতি। উদ্বেগ উৎকণ্ঠায় ঘরবন্দি মানুষের এখন একটাই প্রশ্ন, এর শেষ কবে? হতাশায় নিমজ্জিত বিশ্ববাসীকে আশার বার্তা দিচ্ছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন। গবেষকরা জানান, আগামী মের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশে কমে আসবে করোনার প্রকোপ।
রোববার নিজস্ব ওয়েবসাইটে 131টি দেশের করোনা বিষয়ক তথ্য প্রকাশ করে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে এর ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়ে গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশে ১৯ মের মধ্যে ৯৭% এবং ৩০ মের মধ্যে ৯৯% বিলীন হবে করোনা ভাইরাস। তবে পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। আর সারা বিশ্ব করোনা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে। করোনার মুক্তির দিনক্ষণ নিয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম। এ গবেষণায় সাসেপ্টেবল ইনফেক্টেড রিকভার্ড মডেল ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়টি। এই মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। গবেষকদের দাবি, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী ভারতে ২১ মের মধ্যে করোনার সংক্রমণ কমবে ৯৭%। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, কানাডা ও সৌদি আরবেও মে মাসে ৯৭% কমে আসবে করোনার বিস্তার। গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ আরব দেশে মে এবং জুনে শেষ হবে করোনা মহামারী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহাম্মদা, অবশ্যই এটি আসার কথা, কিন্তু মনে রাখতে হবে এটা সংখ্যাতত্ত্ব, এবং সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে যখন গবেষণাটা করা হচ্ছে তখন যেই বাস্তবতা প্রিভেল করছে সেইটা প্রিভেল করে কিনা সেটা কিন্তু খুবই জরুরি। আমরা যদি এখন এই যে ঠিক আছে মের তৃতীয় সপ্তাহের মধ্যেই চলে যাবে সেই খুশিতে লকডাউন থেকে বেরিয়ে আসা শুরু করি, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমার ধারণা। জাহিদ, আমরা যদি প্যারামিটারটা একটু পাল্টে দিই, ইটালির সাথে তুলনা হচ্ছে, যারা ভালো করেছে ইউরোপে তাদের তুলনায় আমরা কেমন করছি? সুইডেনের প্রসঙ্গ আসে, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি দিয়ে তারা যেভাবে সামলেছে সে তুলনায় কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা বেশ ব্যর্থ, এবং টাইম ফ্রেমটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, সামনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। না, এই ধরনের মডেলিং আরও আসবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিও একটা তৈরি করছে, যদিও সেখানে বাংলাদেশ নেই, কিন্তু এই মডেলিংগুলির উপরে ভিত্তি করেই বোঝা যাবে, কিন্তু এটাই শেষ কথা না। বিস্তারিত আমরা আসলে জানি 50 দিনের পরে আসলে কি হয় না হয় একটু বিস্তারিত আমরা আলাপ করি। আমাদের সাথে একটুই বলছিলাম আপনাদের যে আমাদের করোনা সংক্রমণের 50 দিন পার হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছে রোগতত্ত্ববিদ ডক্টর রিজওয়ানুল করিম। রিজওয়ানুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে করোনার এই যে সংক্রমণের 50তম দিন আমরা পার করছি, আমরা যদি মৃত্যুহার দেখি 2.67% সেটি বলা হচ্ছে। যদি পশ্চিম দেশগুলোর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা কোন পর্যায়ে রয়েছে, এবং সেই অনুযায়ী লকডাউন পরিস্থিতি আমরা যে পর্যায়ে এখন পালন করছি সেটি কি যথাযোগ্য কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে একটা কথা মনে রাখা জরুরি, আমরা যে মৃত্যু হারটা যেভাবে হিসাব করি সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানকার মৃত্যু হারটা হিসাব করি আমাদের আক্রান্তের সংখ্যা, তার মধ্যে যে কজন মারা গেল। তো আমরা যেহেতু আমাদের টেস্টের সংখ্যা পশ্চিমা দেশগুলোর মতো এত ব্যাপক না, কাজেই আমাদের ডিনোমিনেটর নিচের সংখ্যাটা কম থাকে। নিচের সংখ্যাটা কম থাকার জন্য আমাদের মৃত্যু হারটা আপাতত বেশি দেখায়। আপনি যদি অনেক বেশি টেস্ট করতে পারতেন তাহলে আক্রান্তের সংখ্যার মধ্যে অ্যাসিম্পটোম্যাটিক রোগী বেশি থাকতো এবং সেটা নিচে থাকতো। নিচে থাকলে ভগ্নাংশের মধ্যে যে ফলটা আসতো সেটা কম হতো। কাজেই যদিও আমরা বলছি যে আমাদের মৃত্যু হার কম, আমাদের মৃত্যু হারটা আরও কম থাকতো। মৃত্যু হারটা ডিপেন্ড করে হচ্ছে কতগুলা মানুষ সিভিয়ার কেসেস হয়, মোট আক্রান্তের কত অংশ সিভিয়ার কেসেস হয় এবং তাদেরকে আমরা কতটুকু স্বাস্থ্যসেবা মানে এপ্রোপ্রিয়েট স্বাস্থ্যসেবার আওতায় আনতে পারি। আপনি দেখবেন উন্নত দেশগুলোতে যারা ভেন্টিলেটর সাপোর্ট পেয়েছে বা আইসিইউতে গিয়েছে তাদের প্রায় 80% 70% হচ্ছে কেস ফার্টালিটি, এবং সেই ট্রেন্ডটা কিন্তু আমাদের এখানেও আছে। কাজের মৃত্যু হারটা আমরা যেভাবে হিসাব করছি এটা হচ্ছে বেসড অন আওয়ার এস্টিমেটস, অ্যাকচুয়ালি মানে আমাদের তথ্যের উপর ভিত্তি করে, এটা অ্যাকচুয়াল মৃত্যু হার না। তারপরেও এটা যতটুকুন পাওয়া যায় তাতে আপাতত আমরা একটু সান্ত্বনা পাই যে আমাদের মৃত্যু হারটা অন্যান্য দেশের চেয়ে খুব বেশি না, আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি। তো রিজওয়ানুল, আপনি যে প্রসঙ্গে আপনার সাথে আলাপ করছিলাম, যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা এই যে আশাব্যঞ্জক গবেষণাগুলোর কথা শুনছি, আমরা সিঙ্গাপুর ভিত্তিক একটি গবেষণা দেখেছি যে বলা হচ্ছে যে মে মাসের মধ্যে সেটি অনেকটাই বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও মে মাসের 19 তারিখের মধ্যে সেটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। নিশ্চয়ই সেটি আশাব্যঞ্জক। সেটির কথা যদি বিবেচনা করে আমরা বলি যাই, তারপরে যদি আমরা এই গবেষণা ভিত্তিক চিন্তা ভাবনা করি যে লকডাউন পরিস্থিতি আমরা যেভাবে পালন করছি বা এটিকে অনুসরণ করে যদি আমরা লকডাউন পরিস্থিতি তুলে দিই, সেটি আসলে পর্যায়ে আমরা কোন পর্যায়ে গিয়ে ঠেকবো? আসলে দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো একদম পরিষ্কার রিকমেন্ডেশন আছে। যেমন
এইখানে আপনি জনস্বাস্থ্যের বিষয়গুলোর সাথে সামাজিক ব্যবস্থাপনাটা কিভাবে সমন্বয় করবেন। জনস্বাস্থ্যের বিষয় হচ্ছে রোগী ডিটেক্ট করা, আইসোলেট করা, হাঁচি কাশির শিষ্টাচার মেনটেন করা, এগুলো হচ্ছে জনস্বাস্থ্যের বিষয়। আর সামাজিক যেসব ইন্টারভেনশন সেগুলোর মধ্যে হচ্ছে এই বিভিন্ন ধরনের স্কুল বন্ধ করা, লকডাউন করা বা বিভিন্ন ট্রাভেলের উপর এমবার্গো দেওয়া সেরকম। তো এইটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে লকডাউন পরিস্থিতিটা হচ্ছে অল আর নান লর মতো। আপনি যদি লকডাউন করেন, এই লকডাউন কিন্তু বাংলাদেশি শব্দ না। ওরা যেভাবে লকডাউন করে সেটা অনেকটা সিনোনিমাস টু আমাদের কান্ট্রি পার্সপেক্টে আসলে কারফিউর মতো হওয়া উচিত ছিল। লকডাউন মানে টোটাল লক। আমাদের যেটা লকডাউন হয়েছে এটাকে আমি বলবো যে অনেকটা কি বলা যায়, খুব ফ্লেক্সিবল লকডাউন। এই লকডাউন দিয়ে আসলে লকডাউনের ইফেক্ট পাওয়া খুব কঠিন। আর সিঙ্গাপুরের যে মডেলের কথা আপনি বললেন যে সাসেপ্টেবল ইনফেক্টেড অ্যান্ড রিকভার্ড কেসেস, আমরা তো আসলে প্রেডিক্টই করতে পারি নাই এখন পর্যন্ত। আমি যদি টু বি ভেরি অনেস্ট বলি যে আমাদের সাসেপ্টেবল পপুলেশন তো টোটালটাই সাসেপ্টেবল পপুলেশন, সেই ক্ষেত্রে ইনফেক্টেড কেস আপনারা দেখেছেন ৬,০০০-এর মতো এবং রিকভার্ড কেস। এই তথ্যের উপর ভিত্তি করে প্রেডিকশন মডেলের উপর ভর করা খুব বেশি অ্যাম্বিশাস হবে, এটা ঠিক হবে না। আমাদের আরো অপেক্ষা করতে হবে। আপনার এই শেষ কথাটা দিয়ে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ডক্টর রেজওয়ানুল, সেই পরিস্থিতির দিক থেকে যদি বিবেচনা করি, আমরা এখন পর্যন্ত যা করছি সেটি আসলে কতটুকু ঠিক ছিল এবং এখন থেকে আমাদের আসলে কি করা উচিত যদি আমরা এর চেয়ে ভালো অবস্থায় যেতে চাই? আচ্ছা দেখেন, আপনি যদি এপ্রিলের 1 তারিখের কথা ধরেন, আপনি দেখবেন এপ্রিলের 1 তারিখে বা 2 তারিখে আমাদের টেস্ট হতো 150। সেই ক্ষেত্রে আপনি যদি এখন দেখেন আমাদের কেস হচ্ছে 4,000-এর মতো, আমরা কেস পাচ্ছি 400। কাজে আপনি যদি শুধু কেসের গ্রাফটা দেখেন আপনার মনে হবে কেস বেড়ে গেছে, আসলে কিন্তু টেস্টের সাথে সাথে আমাদের কেসের প্রপোর্শনটাও বেড়েছে। সেই হিসাবে আমাদের যে সক্ষমতা এবং আগামী 3-4 দিনের মধ্যে আমি স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা পেয়ে আমাদের স্বাস্থ্য মহাপরিচালক মহোদয় যেভাবে নির্দেশনা দিলেন তাতে আমরা জানতে পেরেছি যে আমাদের 5,000-এর বেশি করে টেস্ট হবে এবং এই 5,000-এর বেশি করে টেস্ট, এই ট্রেনটা যদি আমরা 10 দিন 15 দিন বা 20 দিন আমরা ফলো করতে পারি, ঠিক আছে যে 5,000-এর মধ্যে কতজন আক্রান্ত হয়, সেই আক্রান্ত হওয়ার ট্রেনটা কিরকম, তখন কিন্তু আমরা একটা প্রেডিকশন করতে পারবো। ডক্টর রেজওয়ানুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। এখনই র্যাপিড টেস্টে যাবার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। কিট উৎপাদন নিয়ে সঠিক তথ্য উপস্থাপন না করে গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য বিভাগকে হেয় করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে দেশে এখন 1 লাখ RT-PCR কিট রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড কিট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও গণস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ঔষধ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। এর পরদিন সচিবালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের নানা অভিযোগের জবাব দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রোটোকল রিভিউ যেটা করা হয়, প্রোটোকল রিভিউ কিন্তু আমরা ফি পর্যন্ত নেই না, এখানে ফ্রি অফ কস্ট। কাজে উনি যে বলছেন, উনি যে একটা কথা বলছেন যে একটা পর্যায়ে উনি খুবই অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা কি ঘুষ দেব। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে? স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গণস্বাস্থ্য কেন্দ্র যে ধরনের র্যাপিড কিট নিয়ে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত ওই রকম কিটকে সমর্থন করেনি। আমরা এতদিন কিন্তু জানতাম যে ওনারা আসলে অ্যান্টিবডি নির্ভর কিট ওনারা তৈরি করছেন, কিন্তু গত 2-3 দিন যাবৎ ওনারা বলছেন যে ওনারা অ্যান্টিজেনও দেখবেন এবং রক্তের থেকে অ্যান্টিজেন দেখবেন। আমার অন্তত জানা নাই যে পৃথিবীর কোথাও যে রক্তের থেকে অ্যান্টিজেন দেখা হচ্ছে বলে আমার জানা নাই। পৃথিবীর কোনো দেশই যেটা অনুসরণ করছে না, বিতর্কের মধ্যে পড়েছে, সেই ধরনের র্যাপিড কিট বাংলাদেশে ব্যবহার করে আমরা আমাদের বাংলাদেশের মানুষকে কোনো রকম সংকটে ফেলতে চাচ্ছি না। OMC হেলথ কেয়ার নামে দেশের আরেকটি গবেষণা প্রতিষ্ঠান করোনা শনাক্তের পূর্ণাঙ্গ কিট RT-PC তৈরি করছে, যা করোনা শনাক্তে মূল ভূমিকা রাখবে বলে মনে করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমিত আকারে পোশাক কারখানা চালু থাকায় করোনা ঝুঁকি নিয়েও আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়েছেন তারা। মালিকরা বলছেন
করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই কারখানাগুলো চালু করা হয়েছে। এদিকে ঝুঁকি তদারকিতে একটি সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাভার, গাজীপুর সহ ঢাকার বিভিন্ন অঞ্চলের শিল্প কলকারখানা ও গার্মেন্টস খুলে দেয়ায় আজও করোনা ঝুঁকি নিয়ে মানিকগঞ্জ হয়ে ঢাকা ফিরছে শত শত কর্মজীবী মানুষ। সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক হয়ে কর্মস্থলে ফিরছেন। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে দেখা গেছে তাদের। এই অবস্থায় সীমিত আকারে হলেও গণপরিবহন চলাচল শুরুর অনুরোধ শ্রমিকদের। গার্মেন্টস খুলছে, ফোন দিছে যাবেন না, গার্মেন্টসে তো গাড়ি ঘোড়া দেয় না, এই আইটেম মেলা দিছি। আমাদের খাইতে খাওয়া মানুষ আমরা বাড়িতে থাকতে পারতেছি না, এখন গার্মেন্টস খুলছে, আমার গার্মেন্টসে চলে যাচ্ছে। যেসব কারখানাগুলো চালু হয়েছে তার মধ্যে অধিকাংশ কারখানায় আপনার স্বাস্থ্যবিধি যে নিরাপত্তা সেটা মানা হয়নি। কিছু কিছু গার্মেন্টস মেনেছেন, কিন্তু সেইগুলো তো যথেষ্ট পরিমাণ যে স্বাস্থ্য নিরাপত্তা সেটা বাস্তবায়িত না। স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়ে শ্রমিক নেতারা অসন্তোষ জানালেও মালিকরা বলছেন করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই কারখানা চালু করা হয়েছে। অনেক কারখানা মালিক বলছেন সামাজিক দূরত্ব নিশ্চিতে একাধিক শিফটের ব্যবস্থা করা হয়েছে। সামনে আমাদের নতুন সিজন আছে, সেখানে তাদের জানা উচিত যে না, আমরা ব্যবসায় আছি, বাংলাদেশেও আমরা শুরু করেছি। অল্টারনেটিভ ভাবে সমস্ত শ্রমিককে একদিন না এনে 50-50 3 দিন 50% শ্রমিক কাজ করবে, আরো 3 দিন 50% বাদ বাকি শ্রমিক আরো 3 দিন কাজ করবে। এভাবে আমরা যদি রোস্টার করে দিতে পারি তাহলে আমাদের মনে হয় ঘনত্ব এড়ানো খুবই সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন বিদেশি ক্রেতাদের ধরে রাখতে হলে কারখানায় অবশ্যই আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করতে হবে। পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারলে কারখানা না খোলার আহ্বান তাদের। আন্তর্জাতিক যে মানদণ্ড তার বিভিন্ন বিষয়ের পূর্ণাঙ্গ রিফ্লেকশন নেই। বিশেষ করে বলা হয়েছে যে কমিটি গঠন করার কথা, এবং এই ক্ষেত্রে সেফটি কমিটি যেগুলো রয়েছে তাদেরকে সক্রিয় করার প্রয়োজন রয়েছে কারখানা পর্যায়ে, যেখানে কিনা ম্যানেজমেন্ট এবং শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে কমিটি করা, যারা নিয়মিত ভিত্তিতে কারখানায় ঝুঁকি তদারক করবেন। পাশাপাশি নিয়মিত কারখানার ঝুঁকির মাত্রা তদারক করবার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এদিকে চট্টগ্রামে পূর্ব ঘোষণা ছাড়াই অ্যানেক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানা বন্ধ করার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ৮ লাখ টন ধান দিচ্ছে সরকার, আর সরাসরি কৃষকের কাছ থেকে ১০ লাখ টন চাল কেনা শুরু হচ্ছে আগামী মাসে। সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় এসব কথা জানান কৃষিমন্ত্রী। পাশাপাশি শাকসবজি ও পচনশীল পণ্য পরিবহনে ব্যবহার করা হবে বিআরটিসি ট্রাক। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি বুড়োতে ৮ লক্ষ টন ধান আমরা কিনব, এবং আমরা এই ৮ লক্ষ ধান যারা গত আমন মৌসুমে সরবরাহ করেছে তাদেরকে এই বছর আর দিব না। এই বছর বাকিদের মাঝে লটারি হবে, তাদের থেকে এই ধানটা কেনা হবে। জাহিদ, আমরা যেটি দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলছিলেন যে যেহেতু বিশ্বব্যাপী একটি মন্দা তৈরি হবে সেটির প্রস্তুতির কথা বলেছেন এবং কৃষককে সহযোগিতার সর্বোচ্চ আশ্বাস তিনি দিচ্ছেন। আর সেটা অন্যান্যবার আমরা দেখি যে ধান সংগ্রহের ক্ষেত্রে এবং মধ্যস্থতাকারী সব মিলে একটা অন্য পর্যায়ে চলে যায়। এইবার আসলে যেহেতু আমরা একটা প্রচন্ড রকম ক্রাইসিসের মধ্যে আছি, সেটাকে একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে যেতে হবে। খুবই প্রয়োজন, কারণ এই ক্রাইসিসটা আমাদের দেশের ক্রাইসিস না, সারা বিশ্বেরই। ফলে আমাদের কিন্তু অনেক কিছুই আনতে হয় অন্য জায়গা থেকে, সেগুলির ব্যাপারেও সব কিছু যে আনা যাবে সেরকমও না। তবে মূল যেই আমাদের খাদ্য ধান, সেইটা যদি সংরক্ষণ করা যায়, ঠিকমতো প্রপার ডিস্ট্রিবিউশন করা যায়, তাহলে অন্তত দুর্ভিক্ষ হওয়া খুব কঠিন। এক্স্যাক্টলি, যে একটা সিচুয়েশনের মধ্যে গেছে আমরা সিস্টেম লসের আসলে ওটা হয়তো অ্যাফোর্ড করা যাবে না। তো যে প্ল্যানটা করেছে সেটার প্রপার এক্সিকিউশনটা খুবই জরুরি এই পরিস্থিতি। অবশ্যই এই বিষয়ে আরও একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর রহমান, ধান কাটা শুরু হয়েছে আমরা জানি, বাজারের কি অবস্থা এবং সরকারি ক্রয়ের ব্যবস্থা এখন কীরকম পর্যায়ে আছে? এক কথায় বলা যেতে পারে যে এবার মৌসুমের শুরু থেকে আমরা
কৃষকের মুখে হাসি দেখতে পাচ্ছি। অর্থাৎ দামের যে বিষয় সে তাতে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন বগুড়ার যেসব কৃষক রয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম এলাকায় আমি গত কয়েকদিন কাজ করতে গিয়ে দেখেছি যে দামের ব্যাপারে চাষিরা এবার খুবই সন্তুষ্ট, একই সাথে তাদের ফলনের ব্যাপারেও বেশ খুশি হয়েছে। যেখানে সরকার বলছে যে প্রতি বিঘায় 21 মণ করে ধান পেলে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে, সেই জায়গাটাতে এবার চাষিরা, আমি নন্দীগ্রামের কথা বলছি, 26 মণ, কোথাও কোথাও 28 মণ পর্যন্ত ধান পেয়েছে বিঘায়। সে কারণে ফলন এবং দাম দুটি নিয়েই চাষিরা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের মুখে হাসিও আমরা দেখতে পেয়েছি। একেবারে ভিজা ধান জমি থেকে কেটে যারা পাইকার তারা নিচ্ছেন, সেটি এখন 850 টাকা দরে বিক্রি হচ্ছে বগুড়ার বাজারে। আর কদিন আগে এটি 900 টাকা ছিলেন। চাষিরা যেটি বলছেন যে যদি একেবারে শুকনোর হিসাবটা করা যায়, তাহলে এখন যদি যে দরটা আমরা পাচ্ছি সেটা যদি ধরে রাখা যায়, তাহলে তাদের শুকনো দরে গিয়ে 1000 টাকা মণ হবে। সেক্ষেত্রে তাদের লাভের অঙ্কটা বেশ ভালোই হবে এটি বলছেন। আর সরকারের যে কেনার প্রক্রিয়া, আপনি জানেন যে ইতিমধ্যে হাওর এলাকার যে তথ্য আমরা পাচ্ছি, ঠিক একই ধরনের চেষ্টা সরকার এই অঞ্চল থেকেও করছে এবং সেই ধরনের প্রস্তুতিও আমরা খাদ্য বিভাগ থেকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে খাদ্য বিভাগ বিভিন্ন এলাকায় তাদের যে গুদাম সেগুলোকে মোটামুটি প্রস্তুত করে ফেলছে যে ধান খুব শীঘ্রই কেনা। এখানে একটু জানতে চাই যে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার ক্ষেত্রে আমরা কৃষকদের দিক থেকে একটা সমস্যার কথা বা মাঝে মাঝে শুনি যে ময়েশ্চার যে পার্সেন্টেজ সরকার চায় সেটা তাদের জন্য নিশ্চিত করা খুব কঠিন এবং সেটার জন্যই তারা মধ্যস্বত্বভোগীদের কাছে যেতে হয়। এই জায়গাটায় কিভাবে ইন্টারভেনশনের সুযোগ আছে কৃষকরা যাতে ময়েশ্চার পার্সেন্টেজ ঠিক রাখতে পারেন? এটা আসলে ময়েশ্চার কিন্তু কৃষকরা মোটামুটি নিশ্চিত করতে পারে, কারণ খাদ্য বিভাগের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছে যে ধান আনার আগেই তারা কয়েক ধরনের পদ্ধতির কথা বলেছে। যদি একটু যখন গুদামে নিয়ে এসে তার আগে একটু আগে যদি তারা কিছুটা সময় রোদের মধ্যে রাখে, তাহলে মোটামুটি ধান কিন্তু ময়েশ্চারে চলে আসে। আসলে চাষিদের কাছ থেকে ধান নেবার ক্ষেত্রে কিছু কৌশল থাকে যেটি মধ্যস্বত্বভোগীরা নানাভাবে ব্যবহার করেন। কৃষকদেরকে ফিরায় দেন, বিরক্ত করেন যে তাদের অনেক ধান নিয়ে এসে রাখা হয়েছে, সেখানে নিতে বাধা দিচ্ছে ভুক্তভোগীরা বা চাষিরা, তখন কিন্তু ফিরে যায়। আমি গত বছর বিষয়ে বেশ কয়েকটা ঘটনা দেখেছি এরকম। বিশেষ করে আমি এই গেল মৌসুমে আমন কেনার সময় আমি বগুড়া নন্দীগ্রামে গিয়েছি, সেখানে গিয়ে দেখি যে চাষিরা ধান নিয়ে এসে বসে আছেন। কি ব্যাপার জিজ্ঞেস করে জানতে পারলাম যে তাদের এক ধরনের লোকজন বাধা দিচ্ছে যে ধান বিক্রি করা যাবে না। কিন্তু সেখানে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলো, আবার ধান কিন্তু ঠিকই নেওয়া হলো। অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা নানাভাবে চাষিদেরকে গুদামে ধান আনার ক্ষেত্রে বাধা দেয়। আর কোনো কোনো ক্ষেত্রে গুদামে যারা থাকে তারাও কিন্তু এইরকম একটা সৃষ্টি করে দেয় সুযোগ, যাতে মধ্যস্বত্বভোগীদের তাদের দৌরত্বটা বেড়ে যায়, প্রকৃত চাষিরা চলে যায়। তবে সরকারের এবারের যে পরিকল্পনার কথা আমি শুনেছি, যদি সেটি ঠিক করা যায় তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে চাষিরা এবার লাভের অঙ্ক বেশ ভালোই গুনবে। হাজিবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা ভাইরাসের কারণে এমনিতেই আমদানি কম, সঙ্গে রমজানকে পুঁজি করে চট্টগ্রামে 80 টাকা কেজিতে আমদানি করা আদা বিক্রি করা হচ্ছে 250 টাকার বেশি দরে। আমদানিকারক আর আড়তদারদের কারসাজির কারণে আদার দাম বেড়েছে বলে মনে করছেন অনেকে। চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেটের দোকানগুলো পেঁয়াজ রসুন সহ নানা ধরনের মশলায় ভরা, কিন্তু আদার দেখা মিলছে না। কোথাও পাওয়া গেলেও কেজিতে গুনতে হচ্ছে 250 টাকার বেশি। পার কেজিতে আমরা 1 টাকা করে কমিশন পাবো, এর চেয়ে বেশি না। এরা 200 টাকা বিক্রি করলো, এরা টাকাটা হিসেব করে নিয়ে যাবে, আপনার 150 টাকা বিক্রি করলো, টাকাটা এরা হিসেব করে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে সোমবার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে খাতুনগঞ্জে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাঁশঘাটা এলাকার একটি গুদামে পাওয়া যায় মজুত করা কয়েক টন আদা। যদি বাংলাদেশের উপর নির্ভরশীল করে তাহলে বাংলাদেশের কোথাও 1 মাসও চলবে না দেশি আদা দিয়ে। আর বাইরে থেকে যেগুলো এসতেছে, বাইরের আদারও দাম সংকট। সংশ্লিষ্টরা বলছে চলতি বছরের জানুয়ারি থেকে 24 এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের 32 জন আমদানিকারক 3143 টন আদা আমদানি করেছেন। আড়তদাররা, কমিশন এজেন্ট এবং ব্রোকার যারা আছেন তারা মুখে মুখে এই রেটটি ফিক্স করেন, যেটি ফিক্স করে আড়তদারদের উপর বা এখানে যারা বিক্রেতা আছে তাদের উপর চাপিয়ে দেন। মাহবুব খান সওদাগর এবং এখানে শাহ আমানত ট্রেডিং যেটা আছে তাদেরকে আমরা হাতে নাতে পেয়েছি। আমরা চেষ্টা চালিয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে, এবং আমরা কয়েকটি ট্রেডার্স পেয়েছি, কয়েকটি জায়গা পেয়েছি যারা আদা বিক্রি করার কথা ছিল না, পান সুপারি বিক্রি করে, কিন্তু সেখানেও আদা পাওয়া গিয়েছে গুদামে। অবৈধভাবে আদা মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে খাতুনগঞ্জের আব্দুল মাহবুব খান সওদাগর ও শাহ আমানত ট্রেডিং নামে দুটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 2 মে পর্যন্ত থাকতে পারে এই পরিস্থিতি। দিনের চেয়ে সন্ধ্যা, রাত ও ভোরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুদিন ধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায়। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় 92 মিলিমিটার, ঢাকায় 44 মিলিমিটার। আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিত অংশের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। এই অবস্থা থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময়ে ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বয়ে যেতে পারে দমকা ও ঝড়ো হাওয়া। দিনের চেয়ে ভোর, সন্ধ্যা ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঢাকা দুপুরের পরে একটু বৃষ্টি হতে পারে। সারা দেশেই মোটামুটি আপনার বিশেষ করে রাজশাহী, বরিশাল, খুলনা, তারপর চট্টগ্রাম এবং এগুলোতে কিছু কিছু জায়গায় মানে মোটামুটি 50% এরিয়া কাভারেজ হবে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 2 মের পর সার্বিকভাবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। 29, 30, 1 এই সময় একটু বেশি বৃষ্টি হবে ঢাকায়। সিলেটেও আপনার 2 তারিখের পরে বৃষ্টি কমে যাবে। 29-এ আবার বৃষ্টি আছে মোটামুটি। এখনকার ঠান্ডার সময় বৃষ্টি তো ভোরের দিকে হবে আর সন্ধ্যার পরে হবে, সন্ধ্যা বিকেল। অন্যান্য বছর এই সময়ে ঘূর্ণিঝড় হলেও এবছর এখনো তেমন কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। বৃষ্টিপাতে হাওর অঞ্চলে পানি বাড়লেও বন্যার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, আমরা একটু খেলার খবর জেনে নেই। জহির, আমরা দেখছিলাম যে করোনার প্রভাব কিন্তু ক্রিকেটের বোলিংয়েও পড়েছে। যদি শাইনিং আইন পরিবর্তন হয় তাহলে সুইং বোলারকে তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন কিনা? এটা আসলে একটা ধারণা করা হচ্ছে আইসিসি হয়তো তাদের আইন পরিবর্তন করবে। যদি সেটা করে সেক্ষেত্রে অবশ্যই পেসারদের বিষয়টি বিবেচনা করবে। আরও কিছু খবর আছে, এই ধরনের খবর কিন্তু আপনারা খুব নতুন কিছু নয়। বিস্তারিত শুরুতে জানাবো শিরোনাম। করোনার পর পরিবর্তন আসতে পারে বল শাইনিং আইনে, বিপাকে পড়বেন সুইং বোলাররা। তিন বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল, দুর্নীতি বিরোধী ধারাভঙ্গের শাস্তি। ক্রিকেট বলে সুইং পেতে উজ্জ্বলতা বা বল শাইনিংয়ে গুরুত্ব দেন পেসাররা। তবে করোনা পরবর্তী সময়ে পরিবর্তন আসতে পারে আইনে, আভাস দিয়েছে আইসিসি। থুতুর ব্যবহারে বল শাইনিংয়ে প্রক্রিয়া নিষিদ্ধ হলে বিকল্প কৌশল কি হবে? আবু জায়েদ রাহির ধারণা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে আইসিসি। বিকল্প হিসেবে প্রস্তাবিত হতে পারে পালিশের ব্যবহার। 22 গজে পেসারদের অন্যতম অস্ত্র সুইং। বলের এক পাশ উজ্জ্বল ও অন্য পাশ মলিন হলেই মেলে ভালো সুইং। এটা করতে পেসাররা ব্যবহার করেন থুতু। করোনা পরবর্তী সময়ে সুস্থ থাকতে এই নিয়মে পরিবর্তন আনতে পারে আইসিসি। বিশ্বের তারকা পেসাররা সবাই চিন্তিত। টেস্টে গত 1 বছরে বাংলাদেশের নির্ভরতার নাম আবু জায়েদ চৌধুরী রাহি। গতির চেয়ে তার মূল অস্ত্র সুইং, সে কারণে তার চিন্তাটা একটু বেশি। থুতুটা হয়তো বা এই 1 বছর 2 বছর যতদিন ধরে ভ্যাকসিন বা কোনো ধরনের রোগ প্রতিরোধ কিছু না আসে ততদিন পর্যন্ত তো এটা রিস্ক। থুতু দেওয়া, ঘাম লাগানো, শাইন আমাদের জন্য আবশ্যক। কারণ যদি বলের শাইন না হয় তাহলে মানে একটা অর্ডিনারি হয়ে থাকবো। আইসিসি বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। বৈধতা দেয়া হতে পারে এমন কিছু যা আগে বল টেম্পারিংয়ে পড়তো। ভিন্ন পদ্ধতিতে বল পলিশের ব্যবস্থা আসতে পারে। রাহির বিশ্বাস, বোলারদের কথা মাথায় রেখেই উদ্যোগ নেবে আইসিসি। বিকল্প কোনো ব্যবস্থা থাকলে মনে হয় আমার কোনো সমস্যা হবে না। যেমন ধরেন শু পালিশ অথবা ময়শ্চারাইজার অথবা এরকম কিছু একটা মনে হয় অ্যালাউ করবে, কারণ একদম শাইন ছাড়া তো বোলিং করা সম্ভব হবে না। ক্রিকেটকে রক্ষা করার জন্য যেমন করোনার পর নানা উদ্যোগ নিতে হবে আইসিসি বোর্ডগুলোকে, তেমনই নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকতে হবে ক্রিকেটারদের। রাহির বিশ্বাস, দুয়ে মিলে করোনার পর দ্রুত নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যাবে ক্রিকেট। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সাকিবের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে আলোচনা এসেছে অনলাইন প্ল্যাটফর্ম অকশন ফর অ্যাকশন, যেটি দাঁড় করিয়েছে আমরাই বাংলাদেশ নামে একটি সংগঠন। মাশরাফি লিটন তাসকিনদের স্মারকও উঠছে নিলামে। বাংলাদেশে নিলামের বিষয়টি পরিচিত না হওয়ায় সমস্যা পোহাতে হচ্ছে জানিয়েছেন আমরাই বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা আরিফার হোসেন। ওয়ার্ল্ড কাপে যে ব্যাটটা ইউজ করেছি, করোনা পরিস্থিতিতে কষ্টে রয়েছেন দুস্থ খেটে খাওয়া মানুষ, তাদের পাশে দাঁড়াতে ব্যাট নিলামে তোলেন সাকিব। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অনলাইনে হয় নিলাম। অকশন ফর অ্যাকশন প্ল্যাটফর্ম সারা ফেলে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে। 5 লাখ ভিত্তিমূল্যের ব্যাট শেষ পর্যন্ত বিক্রি হয় 20 লাখ টাকায়। উন্নত বিশ্বে সরাসরি কিংবা অনলাইন অকশনের রয়েছে বৈধতা, আছে বিপুল জনপ্রিয়তা। বাংলাদেশে তেমনটা নেই। দেশে প্রথমবার এমন নিলামে বেগ পেতে হয়েছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, প্রশ্নের জন্ম দিয়েছে। নানা সমস্যার মাঝেও মানুষের কল্যাণে উদ্যোগ চালিয়ে যাবেন আয়োজকরা। আমরা কেউই প্রফেশনাল না। আমরা যেমন বাইরের অকশনগুলো দেখি, ওইভাবে আমরা প্রফেশনাল জিনিসগুলো করতেও পারিনি। আমাদের কাছে কোনো প্রোটোকল ছিল না, কোনো নিয়ম ছিল না যে এভাবে করতে হবে। সুতরাং যারা অকশনের জন্য জিনিসটা দিয়েছে তারাও বুঝেছে ব্যাপারটা, যারা বিট করেছে তারাও বুঝেছে ব্যাপারটা, এবং যারা দর্শকরা ছিল তারাও বুঝেছে ব্যাপারটা যে এটা আসলে এমন একটা অবস্থা, দেশের পুরো ওয়ার্ল্ডের এমন একটা সিচুয়েশন, এইভাবে ম্যানুয়ালি না করলে হবে না। মাশরাফি লিটন, সৌম্য, তাসকিনের স্মারকও এই প্ল্যাটফর্ম থেকে নিলামে তোলা হবে। 30 এপ্রিল লিটনের ব্যাট নিলামে ওঠার কথা। ধাপে ধাপে একটা একটা করে হবে নিলাম। কেউ বলছে 1971 সালে জর্জ হ্যারিসন এবং রবি শঙ্কর বাংলাদেশকে নিয়ে যে কনসার্টটা করেছিল সেই কনসার্টের অরিজিনাল রেকর্ডটা তার কাছে আছে। কেউ বলছে তার কাছে আছে হচ্ছে বেগম রোকেয়ার ব্যবহৃত কোনো একটা জিনিস। সুতরাং সব জায়গা থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। এখানে আর্থিক কোনো লাভ নেই অকশন ফর অ্যাকশনের কর্তাদের। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন মালিকদের কাছে, তারপর তা ব্যয় হয় জনসেবায়। অকশনের তালিকায় আছে অন্য অঙ্গনের তারকাদের স্মারকও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব ধরনের ক্রিকেট থেকে 3 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে নোমর আকমল। বাজিগরদের কাছ থেকে পাওয়া গড়াপেটার প্রস্তাবের তথ্য গোপন করায় কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগের 5ম আসর শুরুর আগে এই প্রস্তাব পান উমর। এরপর 20 ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। বিসিবির আনা অভিযোগের বিরুদ্ধে আপিল না করায় শুনানি হয়নি, সরাসরি শাস্তি দেয় ডিসিপ্লিনারি কমিটি। 2009-এর অভিষেকের পর 16 টেস্ট, 121টি ওয়ানডে ও 84টি টি20 খেলেন আকমল। বিতর্ক ও বাজে পারফরমেন্সের কারণে নিয়মিত হতে পারেননি স্কোয়াডে। এর আগে 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে গড়াপেটার প্রস্তাব পাওয়ার কথা আকমল জানিয়েছিলেন এক টেলিভিশন সাক্ষাৎকারে। খেলার খবর এই ছিল আমার কাছে সবশেষ। চলে আছে মূল আয়োজনে। জহির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা মৃত্যুপুরী থেকে বেরিয়ে ইতালি ফিরতে শুরু করেছে স্বাভাবিক জীবনে, জানাবো সেই খবর। করোনায় বিপর্যস্ত ইতালির সামনে এখন আখড়া, যেতে পারবেন আত্মীয় স্বজনের বাড়িতেও। এ নিয়ে প্রতিবেদনটা থাকছে খবরের শেষ অংশে। জানিয়ে দিচ্ছি পরের খবরটি। গাজীপুরের প্রবাসীরা মা এবং 3 সন্তানকে হত্যার আসামি মোহাম্মদ পারভেজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে রোববার মধ্যরাতে পারভেজকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক হাফিজুর রহমান জানিয়েছেন, হত্যার আগে 2 বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছে পারভেজ। বৃহস্পতিবার তেলিহাটির নিজ বাড়িতে খুন হন মালয়েশিয়া প্রবাসী রেজবান হোসেন কাজলের স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলে। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। দুই মেয়েকে সে ধর্ষণও করছে, তারপরে সে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যায় এগুলো আমরা তার বাসা থেকে, বাসার বিভিন্ন জায়গা থেকে লুকানো অবস্থায় আমরা উদ্ধার করি। আমরা তাকে কোর্টে পাঠাই আজকে, এবং সে আদালতে সমস্ত ঘটনার বৃত্তান্ত দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
16টি দেশের সাথে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আবারও 7 মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞার মেয়াদ ওই দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, UAE, ইউকের সাথে বিমান চলাচলের নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ল। তবে কার্গো, ত্রাণ সহায়তা, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বেবিচক। এদিকে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আগামী 1 মে কলকাতা ঢাকা ও 2 মে দিল্লি ঢাকা এবং 3 মে বোম্বে ঢাকা চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট এবং মাঝারি শিল্পের জন্য সরকারের 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের অর্ধেক অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে আজ একথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে 10,000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে 4% সুদে অর্থ সহায়তা নিতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো CMSME খাতের উদ্যোক্তাদের 9% সুদে ঋণ দেবে, যার অর্ধেক 4.5% পরিশোধ করবে ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান, আর বাকি 4.5% সরকার ভর্তুকি দেবে। এছাড়া ক্ষতিগ্রস্ত অর্থনীতি সামাল দিতে ব্যাংকগুলোর যে তারল্য সংকট হবে, এর অর্ধেক দেবে বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে 3 মাসের জন্য বিনামূল্যে তরঙ্গ চেয়েছে রবি, বাংলালিংক ও টেলিটক। তবে কম মূল্যে দীর্ঘমেয়াদে তরঙ্গ কিনতে চায় গ্রামীণফোন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। ঘরবন্দি অবস্থাতেই অনলাইনে অফিসের কাজ সারছেন অনেকে। বিনোদনের জন্য বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। এই পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। মোবাইল অপারেটররা বলছে সম্প্রতি মোবাইলে ডেটার ব্যবহার বেড়েছে 20 থেকে 25 ভাগ। তবে ভয়েস কল কমায় কমেছে রাজস্ব আয়। ডেটার ব্যবহার বাড়ায় ইন্টারনেট সেবার মান ঠিক রাখতে 3 মাসের জন্য বিটিআরসির কাছে বিনামূল্যে তরঙ্গ বরাদ্দ চেয়েছে রবি, বাংলালিংক ও টেলিটক। পরিস্থিতির আছে, সেই পরিস্থিতি কিন্তু আমরা একটা পরিস্থিতিকে আমরা বের হয়ে আসতে পারবো, আমাদের গ্রাহকদেরকে আমরা সেবাটা কন্টিনিউ দিতে পারবো এবং তখন সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে স্পেকট্রামের মূল্যমান কি হবে, কতদিনের জন্য আমাদেরকে এই স্পেকট্রাম বরাদ্দ দেওয়া উচিত বা দিতে হবে, এবং আমরাও তখন আমাদের ডিমান্ডটা কিন্তু ঠিক মতন বলতে পারবো যে ঠিক কতটুকু স্পেকট্রাম আমাদের দরকার হবে আমাদের ভবিষ্যতের জন্য। তবে বিনামূল্যে 3 মাসের জন্য নয়, কম দামে দীর্ঘমেয়াদে তরঙ্গ কিনতে চায় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। স্পেকট্রামের কাঙ্ক্ষিত এবং যৌক্তিক মূল্য নির্ধারণ করা গেলে অপারেটররা স্থায়ীভাবে তাদের প্রয়োজন মতো স্পেকট্রাম নিয়ে ডিউরিং কোভিড-19 অ্যান্ড পোস্ট কোভিড-19 এই রিজিমে গ্রাহকদের সেবার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। তাই গ্রামীণফোন থেকে আমরা যৌক্তিক মূল্যে স্পেকট্রাম বরাদ্দের জন্য অনুরোধ জানিয়েছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, কম দামে দিতে চাইলেও সেবার মান ঠিক রাখতে প্রয়োজন মতো তরঙ্গ ক্রয় করেনি অপারেটররা। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম কমানো বা বিনামূল্যে তরঙ্গ দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। মূল্য হ্রাস কিংবা বিনামূল্যে দেওয়া এটা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়, তার মানে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। আমরা বিষয়টাকে এই মুহূর্তে মাথায় রেখেছি, আমরা যত দ্রুত সম্ভব এই সম্পর্কে সিদ্ধান্ত দেব, কিন্তু কালকেই দিতে পারবো এই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না। বিটিআরসির হিসেবে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক 9,42 লাখ। গ্রাহক সেবার মান নিশ্চিতে অপারেটরদের গড়ে তরঙ্গ রয়েছে 35 থেকে সর্বোচ্চ 50 মেগাহার্টজ, যা মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন প্রত্যাহারের পক্ষে থাকলেও তাতে সায় দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গে মের 3য় সপ্তাহ পর্যন্ত লকডাউন চাইছেন মমতা। সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে 3 মের পর হটস্পট অঞ্চলগুলোতে লকডাউন উঠবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিও কনফারেন্সে উপস্থিত 9 মুখ্যমন্ত্রীর মধ্যে 5 জনই লকডাউন তুলে নিতে সম্মতি দিলেও বাকিরা মত দেন লকডাউন বাড়ানোর পক্ষে। তবে মে মাসের শুরুতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী।
এছাড়া লকডাউনের সময় মুখ্যমন্ত্রীদের অর্থনীতি নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানান মোদি। করোনায় বিপর্যস্ত ইতালিতে দেখা দিয়েছে আশার আলো। রোববার মৃত্যু মাত্র 260 জনের করোনার প্রকোপে, যা 24 ঘন্টায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। নতুন আক্রান্ত 2300। 40 দিনের লকডাউন ও বিধিনিষেধের সুফল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ইতালিতে। মৃত্যু ও আক্রান্ত কমায় দেশটিতে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের। মার্চ মাসে ইতালিতে ভয়াবহ রূপ ধারণ করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় দেশটিতে। 7 সপ্তাহের টানা লকডাউন ও নানা নিষেধাজ্ঞার পর অবশেষে কমে এসেছে প্রাদুর্ভাব। মৃত ও আক্রান্তের হার কমে আসায় দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে সকল নিষেধাজ্ঞা। রোববার ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে লকডাউন তুলে সকল শিল্প খাত, অন্যান্য ক্ষেত্র খুলে দেওয়ার কথা জানান। তবে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। সংক্রমণ রোধে ইতালিতে লকডাউন 3 মে পর্যন্ত চলবে। এরপর ধাপে ধাপে খুলে দেয়া হবে পার্কগুলো, তুলে নেওয়া হবে কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা। নিজ নিজ প্রদেশে ভ্রমণ করতে পারবেন নাগরিকরা, যেতে পারবেন আত্মীয় স্বজনের বাড়িতে। তবে আগামী বেশ কিছুদিন মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। 4 মে থেকে শেষকৃত্যের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরিবারের সর্বোচ্চ 15 সদস্য নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাইরে শেষকৃত্যের অনুষ্ঠান করা যাবে। তবে চার্চগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ভাইরাসে মুখ থুবড়ে পড়া অর্থনীতি উদ্ধারে এই সপ্তাহে সীমিত আকারে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর অনুমতি দিচ্ছে ইতালি। 4 মে থেকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে উৎপাদন ও নির্মাণ খাত। মের 18 তারিখ থেকে খুলে দেওয়া হবে সব ধরনের খুচরা দোকান, জাদুঘর, লাইব্রেরি। একই দিনে মাঠে খেলাধুলার উপর থাকছে না কোনো নিষেধাজ্ঞা। 1 জুন থেকে খুলে দেওয়া হবে সকল রেস্তোরাঁ, বার, পার্লার। ইতালিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 64,928 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশে এই ছিল। যাবার আগে শিরোনামগুলো আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছে। করোনা না গেলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ, জেলা হাসপাতালেও করা হবে আইসিইউ। করোনা 50 দিনে মৃত্যু হার 2.67%। পশ্চিমের মতো ভয়াবহতার সংখ্যা কম। লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে 8 লাখ টন ধান কিনছে সরকার। 10 লাখ টন চাল কেনা শুরু মে মাসে। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।